ঘূর্ণিঝড় রেমালের আরো খবর জানাতে এই মুহূর্তে সাতক্ষীরার শ্যামনগরে আছেন রিপোর্টার তানজিম আহমেদ এবং পটুয়াখালীর কুয়াকাটায় আছেন রিপোর্টার শাকিল মাহমুদ। সরাসরি প্রথমেই যাচ্ছি তানজিমের কাছে। যে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় তার ক্ষতচিহ্ন ফুটে উঠতে শুরু করেছে ভোরের আলো ফোটার পর থেকেই। আসলে রাতভরের যে তীব্র বাতাস এবং এর মধ্যে যে 4 থেকে 5 ফুট উচ্চমাত্রা যে জলোচ্ছ্বাস, এর ফলে কিন্তু আসলে সাতক্ষীরার উপকূল সহ বিভিন্ন উপকূলীয় অঞ্চল, নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। আমরা এই মুহূর্তে সাতক্ষীরা শ্যামনগরের যে নীলডুমুর এলাকাতে রয়েছি, সেখানে আসলে এই মুহূর্তে আমরা একটা ঘর আসলে দেখছি, সেটি পুরোটাই বিধ্বস্ত হয়েছে। এখানে আসলে বেশ কিছু এখানে যে খামারি রয়েছেন তিনি বলছেন যে মুরগির ফার্ম ছিল, সেটি আসলে রাতের যে বাতাস যখন প্রচন্ড বেগে বয়ে যায়, মধ্যরাতের একটি সময় আসলে এটি বিধ্বস্ত হয়। এর বাইরে আসলে বেশ কিছু সড়কে কিন্তু গাছপালা পড়ে সেই সব সড়ক বন্ধ রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় আসলে খোঁজ নিয়েছি, সেসব জায়গাতে সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর সহ যে ঝুঁকিপূর্ণ যেসব এলাকাগুলো রয়েছে, সেই সব জায়গায় বেশ কিছু জায়গাতে যে ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছপালা রাস্তাপাড়ে ভেঙে পড়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ঘেরবাড়ি প্লাবিত হওয়ার উপকূল যেহেতু খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ উপকূল জুড়ে বিভিন্ন জায়গাতে আসলে ঘেরবাড়ি প্লাবিত হওয়া এবং জনপদও প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি। রাতভর তাণ্ডব চালানোর পরে ঘূর্ণিঝড়টি কিন্তু আসলে সম্পূর্ণ এখনো উপকূল অতিক্রম করেনি। এটি আরো কয়েক ঘন্টা সময় লাগবে অতিক্রম করতে। এর প্রভাবে কিন্তু এখনো গুড়ি গুড়ি যে বৃষ্টি, ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং কিছুটা বাতাস আসলে আছে আমরা দেখছি, এবং আবহাওয়া দপ্তর বলছে এটি আরো সময় লাগবে এই ঘূর্ণিঝড়টির পুরো অংশ আসলে অতিক্রম করতে। এবং যেহেতু জোয়ারের সময় এটি এর স্থলভাগের মূল কেন্দ্রটি এসে পড়ে, সে কারণে কিন্তু আসলে বেশি মাত্রার যে জলোচ্ছ্বাস, আমরা রাতভর আসলে ছিলাম বিভিন্ন নদীতে, আমরা দেখেছি, কথা ঘুরেছি, আসলে সেখানে অন্তত 4 থেকে 5 ফুট উঁচু মাত্রার জলোচ্ছ্বাস আমরা দেখেছি। এবং আবহাওয়া দপ্তর পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে যেহেতু জোয়ারের সময় এবং প্রভাবে কিন্তু সঙ্গত কারণেই পানি চাপ বেশি ছিল, এর একই কারণে কিন্তু সুন্দরবন সহ উপকূলীয় বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে। এবং সবচেয়ে বেশি আশঙ্কার কথা যেটি স্থানীয় মানুষ জানিয়েছেন যে যেহেতু ঝুঁকিপূর্ণ বেশ কিছু বেড়িবাঁধ রয়েছে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা উপকূলীয় এসব জেলাতে অন্তত 2000 কিলোমিটার যে বাঁধ রয়েছে, এর মধ্যে 51 কিলোমিটারের মতো আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেটি জানতে পেরেছি অধিক ঝুঁকিপূর্ণ অবস্থা ছিল। সেই সব বাঁধগুলো আসলে বিভিন্ন জায়গায় ভেঙে প্লাবিত হয়েছে এবং স্থানীয়রা বলছেন এই যে বাঁধগুলো ভেঙে যাওয়ার কারণে তারা আবারও আসলে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন তাদের হতে হবে। অর্থাৎ এই যে বাঁধগুলোর টেকসই বাঁধের জন্য দীর্ঘদিনের যে দাবি, সেটি না হওয়ার কারণেই কিন্তু আসলে এই ধরনের ক্ষতির মুখে উপকূলবাসীকে বারবার পড়তে হচ্ছে। অর্থাৎ শত শত কোটি টাকা ব্যয় করে যে সংস্কার করা হয়, সেটি খুব বেশি টেকসই না হওয়াতে এই প্রতি বছরই তাদের এই ধরনের দুর্যোগের মুখে পড়তে হয়। এবং তারা কিন্তু আসলে বলছেন যে শুধু নামমাত্র সংস্কার এবং লোক দেখানো সংস্কারে তাদের আসলে খুব একটা উপকার হবে না। টেকসই বাঁধের যে দীর্ঘদিনের দাবি, সেটি পূরণ করতে পারলে আসলে তাদের এই যে ধরনের ক্ষয়ক্ষতি, সেখান থেকে তারা কাটিয়ে উঠতে পারবেন। তবে অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলছেন যে আসলে যেহেতু নদীর গতিপথ পরিবর্তন হয় এবং পরিবর্তনশীল গতিপথের কারণে তাদের আসলে সেই কাজটি করতেও বেগ পেতে হয়। এর বাইরেও আসলে আমরা খোঁজ নিয়েছি যে রাতভর কিন্তু যে উপকূলীয় বিভিন্ন জেলার কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। অর্থাৎ এখন পর্যন্ত তাদের বিদ্যুৎ সংযোগের আওতায় ঠিক কখন আনা যাবে সেটি আসলে বলা যাচ্ছে না, যেহেতু রাতের যে তীব্র বাতাস এবং যে ঝড়ো আবহাওয়া, এর ফলে যে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কত গাছপালা পড়েছে, সেটি এখন পর্যন্ত আসলে নিরূপণ করা সম্ভব হয়নি। সময়ের সাথে এটি সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে তারা কাজ শুরু করলে আসলে ঠিক জানা যাবে যে ঠিক কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কি পরিমাণ মাছের ঘের ভেসেছে, কি কতটা ফসলের ক্ষতি হয়েছে, কোথায় কতটা হত হয়েছে, এসব বিষয়গুলো আসলে জানা যাবে। একই সাথে জানা যাবে যে যারা এখানে আসলে আহত বা হতদের সংখ্যা ঠিক কি পরিমাণ, যেহেতু বিভিন্ন জায়গায় আমরা মংলাতে ট্রলার ডিবিতে 2 জন নিখোঁজের খবর আছে। সাতক্ষীরার গাবুরা এলাকাতে গতকাল আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময়
আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় একজন একজন মারা যাওয়ার খবর রয়েছে। এর বাইরেও যে এসব যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলো আসলে যেহেতু অরক্ষিত অবস্থায় থাকে, সেই সব জায়গায় আমরা হাজার হাজার মানুষ আসলে এখন পর্যন্ত বিভিন্ন উপকূলীয় এলাকায় তারা কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং এটি আসলে এক ধরনের ভোগান্তি সৃষ্টি করেছে উপকূলের এসব জনপদে এবং সময়ের সাথে আসলে বাস্তব অর্থে জানা যাবে ঠিক কি ধরনের ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে। রাতভর তাণ্ডবের পরে এই সাধারণ যেসব উপকূলবাসী তো সাতক্ষীরার উপজেলা শ্যামনগর থেকে ঘূর্ণিঝড় আঘাত পরবর্তী যে অবস্থা আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা একটু এখন যেতে চাই কুয়াকাটাতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী শাকিল মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। পূর্ণ শক্তি নিয়ে উপকূলীয় অঞ্চলে কিন্তু তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল এবং গতকাল রাত থেকে একে তো তীব্র বাতাস, তার সাথে বৃষ্টি মিলে উপকূলীয় যে অঞ্চলগুলো আছে তার ঘরবাড়ি থেকে শুরু করে সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে ঘূর্ণিঝড়টি। আমরা আজ সকালেও দেখতে পাচ্ছি যে বাতাসের গতি কিন্তু এখনো কমেনি, প্রবল বাতাস কিন্তু এখনো বয়ে চলছে এই কুয়াকাটা অঞ্চলে। এবং এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের ফলে যে উপকূলীয় যে অঞ্চল আছে, যে কুয়াকাটা, পটুয়াখালীর কলাপাড়া, বরগুনা, এই যে উপকূলীয় যে অঞ্চলগুলো আছে এই সব অঞ্চলে কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গিয়েছে। এছাড়া এই ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধের ক্ষতি হয়েছে, যদিও বা স্থানীয়রা বলছে যে এই যে বাঁধগুলো যে ছিল সেই বাঁধগুলো এর আগে বিভিন্ন সময় দুর্যোগে অনেকটাই দুর্বল ছিল, যার ফলে সামান্য এই ঘূর্ণিঝড় তাণ্ডব শুরু করার কিছুটা আগেই যে পানির যে জোয়ার ছিল সেই জোয়ারে অনেকটাই আসলে এই বাঁধের ক্ষয়ক্ষতি আরো বেশি হয়েছে বলে কিন্তু দাবি করেছে স্থানীয়রা। তবে আমরা যেটা দেখেছি গতকাল সকাল থেকেই কিন্তু প্রশাসনের যারা আছে তারা কিন্তু বিভিন্ন সময় আসলে যারা এই উপকূলের বাসিন্দা আছে তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, মাইকিং করেছে। কিন্তু রাত যত গভীর হয়েছে তারপরে কিন্তু এই উপকূলের যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে গিয়েছে। যখন আসলে ঘূর্ণিঝড়টি তার রূপ দেখানো শুরু করেছে, তাণ্ডব চালানো শুরু করেছে, তারপর কিন্তু এই ঘূর্ণিঝড়টি আসলে তারপরে কিন্তু এই উপকূলের যারা আছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে। এবং আমরা গতকাল রাতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আমরা গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছি যে সব কিছু ফেলে রেখে, নিজের ভিটা মাটি সব কিছু ফেলে রেখে তারা কিন্তু সেই আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছে। তাদের সাথে কথা বলেছিলাম, তারা তাদের দুঃখের কথা শুনেছিলাম যে প্রতিটি সময় আসলে উপকূলের মানুষদের এই ঝড় বন্যার সাথে তাদের এই যুদ্ধ করে কিন্তু তাদের বেঁচে থাকতে হয় বলে কিন্তু তারা জানিয়েছে। অনেকে আবার বলেছে যে 2007-এর যে সিডর বা আয়লার যে তাণ্ডব তার চেয়ে কোনো অংশে কিন্তু এই সিডর রেমালের তাণ্ডব কম ছিল না বলে কিন্তু তারা অনেকেই দাবি করেছে। আমরা কথা বলেছিলাম বরিশালের বিভাগীয় কমিশনারের সাথে, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে প্রায় 4000-এর উপর আসলে আশ্রয় কেন্দ্র প্রস্তুত ছিল এবং প্রতি মুহূর্তেই আসলে রাত যত গভীর হয়েছে ততই উপকূলের বাসিন্দারা কিন্তু এসব আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। এবং সিপিপির প্রায় 32,500 সদস্য এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রায় 1,500 স্বেচ্ছাসেবক কিন্তু রাতভর এই উপকূলীয় মানুষদের সাথে ছিল এবং তাদের খাবার নিশ্চিত, এই যে তাদের খাবারগুলো কিন্তু নিশ্চিতে তারা কিন্তু ভূমিকা রেখেছে। তবে
এই যে ক্ষয়ক্ষতির যে এখন পর্যন্ত এই উপকূলীয় অঞ্চলগুলোতে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। তবে এই বাঁধ ভেঙে পানি ঢোকার কারণে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এটুকু নিশ্চিত করে কিন্তু বলাই যায়। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে থাকা ঘূর্ণিঝড় রেমালের সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীর কুয়াকাটা এবং তার আগে ছিলাম সাতক্ষীরার শ্যামনগরে।